সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রতি সপ্তাহের মতো আজকের 26শে আগস্ট 2020 লাইভ ক্লাস 14তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তো তোমরা আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয় পর্বের সিভিল উড, সিরামিক্স, গ্লাস, আইপিসিটি এবং মেকাট্রনিক্স টেকনোলজির সাবজেক্ট ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, যার বিষয় কোড হচ্ছে 66822, এটা আমি তোমাদেরকে দেখিয়ে আসছি। তো আমাদের আজকে হচ্ছে লাইভ ক্লাস 14। তো লাইভ ক্লাস 14তে যাওয়ার আগে এর আগে আমরা লাইভ ক্লাস 13তে চ্যাপ্টার 9-এর শেষ অংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেটার একটু রিভিউ আমরা দেখতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলে। আজকে আমি এখন একটু রিভিউ করি, তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো আমাদের আলোচ্য বিষয়গুলো ছিল হচ্ছে ট্যাঙ্ক সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ট্যাঙ্ক সার্কিটটা কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটরকে যখন আমরা প্যারালালি কানেকশন করব তখন যে সার্কিট তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। তো যেহেতু ট্যাঙ্ক সার্কিটের আউটপুটে আমরা বিভিন্ন ধরনের ওয়েভ পেয়ে থাকি বা বিভিন্ন ধরনের ওয়েভ শেপের বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা পেয়ে থাকি, সেহেতু এটাকে আমরা বলি অসিলেটর। এবং এখানে যেহেতু একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে এলসি, অসিলেটর সার্কিট। তো এই অসিলেটর সার্কিটের মূল উপাদানই হচ্ছে ইন্ডাক্টর এবং হচ্ছে ক্যাপাসিটর। তো এই অসিলেটর সার্কিট বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা আলোচনা করেছিলাম টিউনড কালেক্টর অসিলেটর সম্পর্কে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে আমরা আলোচনা করেছিলাম হার্টলি অসিলেটর সম্পর্কে। এরপরে আলোচনা করেছিলাম হচ্ছে কলপিট অসিলেটর সম্পর্কে। আর আমরা দেখেছিলাম ক্রিস্টাল অসিলেটর সম্পর্কে। তো হার্টলি অসিলেটর এবং কলপিট অসিলেটরটা তোমাদের চিত্র দুটো একই রকম। তোমরা জানো যে ওখানে ইন্ডাক্টরের পরিবর্তে শুধু আমরা ইন্ডাক্টরের জায়গায় ক্যাপাসিটর এবং ক্যাপাসিটরের জায়গায় ইন্ডাক্টর আমরা কানেকশন দেব। আর হচ্ছে ক্রিস্টাল অসিলেটরের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, আমরা একটা ক্রিস্টাল আমরা ব্যবহার করেছি। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের লাইভ ক্লাস 13-র মোটামুটি রিভিউ। তো এখন আমরা লাইভ ক্লাস 14তে চ্যাপ্টার 10-এর প্রথম অংশ সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। তো এই অংশে আমাদের যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে প্রথমেই আমরা দেখব যে টাইম বেস সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে টাইম বেস ওয়েভ ফর্মটা কিরকম সেটা আমরা দেখার চেষ্টা করব, দেখব। সতুত ওয়েভটা কিরকম সেটাও আমরা দেখব, যে সতুত ওয়েভটা আসলে কিরকম দেখতে হয়, হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখতে কিরকম হয় সেটা দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং এর মাধ্যমে কিভাবে সতুত ওয়েভ তৈরি করা যায় সতুত জেনারেটরের সাহায্যে, সে সম্পর্কে আমরা চিত্রসহ আলোচনা করব। এবং সেই সাথে মাল্টিভাইব্রেটর সম্পর্কে আমরা আলোচনা করব। মাল্টিভাইব্রেটরের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন ধরনের মাল্টিভাইব্রেটর আছে, তো এগুলো সবগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আজকে 10 নম্বর চ্যাপ্টার এর প্রথম অংশে। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমাদের প্রথমে আছে হচ্ছে টাইম বেস সার্কিট। টাইম বেস সার্কিটটা আসলে কি? এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট। এর ফ্রিকোয়েন্সি সময়ের সাথে সাথে পরিবর্তন করা হলে তাকে টাইম বেস বা সুইপ বলা হয়ে থাকে। সাধারণত ক্যাথোড রে অসিলোস্কোপের পর্দায় ইলেকট্রন বিমকে সময়ের সাথে পরিবর্তন করা হলে সেটাকেই বলা হচ্ছে টাইম বেস। অর্থাৎ সময়টাকে বেস করে আমরা এর ইলেকট্রন বিমকে মুভ করব, একদিক থেকে আরেক দিকে আমরা মুভ করব। তো তোমরা ক্যাথোড রে অসিলোস্কোপ তো দেখেছো। ক্যাথোড রে অসিলোস্কোপে একটা পয়েন্ট থাকে, যে সার্কিটের মাধ্যমে ইলেকট্রন বিমের স্পটকে, এই স্পটটাকে আমি বলছি পয়েন্ট। তো এটা হচ্ছে ইলেকট্রন বিমের যে স্পট থাকে, এই স্পটটাকে ডানে বামে বা উপরে নিচে ইচ্ছে মতো সরানো যায়, তাকে টাইম বেস সার্কিট বলা হয়। তাহলে যে সার্কিটের মাধ্যমে আমরা এই ক্যাথোড রে অসিলোস্কোপের
ইলেকট্রন বিমের যে স্পটটা আছে সেই স্পটটাকে বিভিন্ন দিকে মুভমেন্ট করতে পারবো, সেই সার্কিটেরটাকেই বলা হচ্ছে আমাদের টাইম বেস সার্কিট। এটাকে সুইপও বলা হয়ে থাকে। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই যে টাইম বেস সার্কিটটা আসলে কি। এখন আমরা দেখব টাইম বেস জেনারেটর। তাহলে দেখি যে টাইম বেস জেনারেটরটা কাকে বলে। ক্যাথোড রে অসিলোস্কোপ, এটাকে সংক্ষেপে সিআরও দ্বারা প্রকাশ করা হয়, ক্যাথোড রে অসিলোস্কোপ। এর মাধ্যমে কোনো ইলেকট্রিক্যাল ওয়েভকে পর্দায় প্রদর্শন করা হয়। আমরা যে কোনো ধরনের সিগন্যালকে পরিমাপ করা, দেখা, এর প্রকৃতি দেখা, কারেন্ট বের করা, বিভিন্ন ধরনের ভোল্টেজ বের করা, সবকিছুই আমরা করে থাকি কোথায়? ক্যাথোড রে অসিলোস্কোপের মাধ্যমে। আমরা ভিজুয়াল করি হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপের পর্দায়। তো সিআরও এর পর্দায় প্রদর্শনের জন্য ইলেকট্রন বিমকে আমরা ডানে বামে বা উপরে নিচে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে সরানোর প্রয়োজন পড়ে। সে কারণেই ইলেকট্রন বিমটি সমান্তরাল ডিফ্লেক্টিং প্লেটের সাথে লিনিয়ার বৃদ্ধি করে থাকে এবং হঠাৎ করে শূন্যের কোঠায় চলে যায়। কিন্তু পুনরায় পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সমান্তরাল ডিফ্লেকশন প্লেটে একটা ভোল্টেজ প্রয়োগ করতে হয়। এই ভোল্টেজটা প্রয়োগ করলে কি হবে? এই ইলেকট্রন বিমটা মুভমেন্ট করা শুরু করবে। ফলে কি হবে? পর্দায় আবার আগের মতোই এই ইলেকট্রন বিমটা পর্দায় মুভ করা শুরু করবে। তাহলে আমরা বলতে পারি যে সার্কিটের মাধ্যমে এই ধরনের ভোল্টেজ তৈরি করা হয় তাকে টাইম বেস জেনারেটর বা সুইপ জেনারেটর বলা হয়। সুইপ জেনারেটরের আউটপুট ভোল্টেজকে সুইপ ভোল্টেজ বলা হয়। টাইম বেস জেনারেটর এটা দুই ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে ফ্রি রানিং টাইম বেস জেনারেটর এবং দুই নাম্বার হচ্ছে ট্রিগার্ড টাইম বেস জেনারেটর। তাহলে এই টাইম বেস জেনারেটরকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি। একটার নাম হচ্ছে ফ্রি রানিং টাইম বেস জেনারেটর এবং একটা হচ্ছে ট্রিগার্ড টাইম বেস জেনারেটর। শুধু এই প্রকারভেদটা দেখলেই তোমাদের হবে, তোমাদের সিলেবাসে প্রকারভেদটাই দেওয়া আছে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় নাই। তো এখন আমরা যেটা দেখতে যাচ্ছি যে টাইম বেস সার্কিটের প্রকারভেদ আমরা দেখতে যাচ্ছি, যে টাইম বেস সার্কিটটাকে কত ভাগে আমরা ভাগ করতে পারি। তো আসলে টাইম বেস সার্কিট বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন প্রথমে হচ্ছে বিজেটি মিলার টাইম বেস সার্কিট। এখানে বিজেটি আমরা ব্যবহার করব, বাই জাংশন ট্রানজিস্টর ব্যবহার করব। তারপর আছে দেখো বুটস্ট্র্যাপ মিলার টাইম বেস সার্কিট, জেফেট মিলার টাইম বেস সার্কিট, এখানে জেফেট আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে ডাবল বুটস্ট্র্যাপ জেফেট টাইম বেস সার্কিট। এরপরে আছে রিজেনারেটিভ সেলফ গেটিং মিলার টাইম বেস সার্কিট, নিয়ন টাইম বেস সার্কিট, হার্ড ভ্যালু টাইম বেস সার্কিট। আরেকটা আছে হচ্ছে আমাদের থাইরেট্রন টাইম বেস সার্কিট। তো এখানে যে টাইম বেস সার্কিটগুলো কথা আমি বললাম, তো এখান থেকে আমরা বিজেটি টাইম বেস সার্কিটটা দেখব। বিজেটির মাধ্যমে তৈরি করা যে টাইম বেস সার্কিটটা আছে সেই সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। পরের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জেনারেশন অফ টাইম বেস ওয়েভ। কিভাবে আমরা টাইম বেস ওয়েভকে জেনারেট করতে পারি। তো এই টাইম বেস ওয়েভ তৈরির জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে প্রচলিত। তো তার মধ্যে যে পদ্ধতিগুলো আমাদের সিলেবাসে আছে সেই পদ্ধতিগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই আছে হচ্ছে এক্সপোনেনশিয়াল চার্জিং, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং। বুঝতেই পারতেছ নাম দেখে যে এখানে কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখা হবে। এরপর আছে মিলার ইন্টিগ্রেশন। এরপরে আছে দেখো বুটস্ট্র্যাপ, ইউজেটি টাইম বেস জেনারেটর। আমরা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইউজেটি টাইম বেস জেনারেটর, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আছে থাইরেট্রন জেনারেটর, ভ্যাকুয়াম ডায়োড আরসি জেনারেটর, নিয়ন টাইম অসিলেটর এবং ক্যাপাসিটর চার্জিং অ্যান্ড ডিসচার্জিং। আসলে প্রত্যেকটা বিষয়েই টাইম বেস সার্কিট যখন আমরা তৈরি করব বা টাইম বেস ওয়েভ যখন আমরা জেনারেট করব তখন আমাদের ক্যাপাসিটর লাগবেই।
ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং এর মাধ্যমেই আমরা মূলত ওই টাইম বেজ ওয়েভ শেপগুলোকে জেনারেট করে থাকি। টাইম বেজ সার্কিটে পপুলার যে ওয়েভ ফর্মটা দেখা যায় বা যে ওয়েভ আমরা জেনারেট করে থাকি সেটাকে বলা হচ্ছে মূলত সটুথ ওয়েভ ফর্মস। তো এই সটুথ ওয়েভ ফর্মসটা দেখতে কিরকম তোমরা একটু খেয়াল করো। এখানে আমি দেখিয়েছি সটুথ ওয়েভ ফর্ম। সটুথ মানে হচ্ছে করা, টুথ মানে হচ্ছে দাঁত। তো করাতের যে দাঁত আছে দেখতে ঠিক অনেকটা এরকম। দেখো খেয়াল করো, এটা রাইজিং এবং ফলিং যে টাইমটা আছে এখানে সেটা তোমরা খেয়াল করো যে সটুথ ওয়েভ ফর্মসটা দেখতে হচ্ছে আমাদের এরকম। এই সিগন্যালটা আউটপুটে আমরা সটুথ জেনারেটরের আউটপুটে আমরা এই ধরনের সিগন্যাল আমরা দেখতে পারবো। এখন আমরা আসি আমাদের পরের টপিকে যাই, সেটা হচ্ছে সটুথ জেনারেটর। সটুথ জেনারেটর এখানে আমি দেখিয়েছি তোমাদেরকে ইউজেটির মাধ্যমে কিভাবে সটুথ জেনারেটর সার্কিট তৈরি করা যায় সেটা। তো এখানে আমরা কি ব্যবহার করেছি দেখো, এখানে একটা ব্যবহার করেছি ইউজেটি। ঠিক আছে, ইউজেটির টার্মিনাল তিনটা। ঠিক আছে, দেখো তিনটা টার্মিনাল, B1 মানে বেজ 1, বেজ 2 এবং হচ্ছে ইমিটার। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R2 এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে সেটার নাম হচ্ছে R1। এই ইউজেটির বেসকে বায়াসিং করেছি আমরা RE দ্বারা, এটা একটা ভেরিয়েবল রেজিস্টার, এবং এখানে একটা ক্যাপাসিটর আমরা ব্যবহার করেছি। এই ক্যাপাসিটরের মাধ্যমেই ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং হবে R1 B1 এর মাধ্যমে, এবং এখানে যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটার নাম হচ্ছে VE। আর মূল সাপ্লাই এখানে দেওয়া আছে VBB, এটা হচ্ছে আমাদের মূল ভোল্টেজ, এবং এর সঙ্গে একটা সুইচ লাগানো আছে যেটাকে আমরা S দ্বারা প্রকাশ করেছি। তো এখন এই সার্কিটটা আউটপুট পাওয়ার জন্য আমরা কি করতে পারি? এই সার্কিটটার আউটপুট পাইতে গেলে সার্কিটটা চালু থাকবে, চালু অবস্থায় হঠাৎ করে এর সুইচটাকে আমাদের অফ করে দিতে হবে। তো হঠাৎ করে যখন আমরা সুইচটা অফ করে দিব তখন কি ঘটবে এই সার্কিটের খেয়াল করো তোমরা। এখানে B1 এবং B2 হয়ে, দেখো B1 এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2 হয়ে B1 এর সাথে রেজিস্ট্যান্স আছে R1 এবং B2 এর সাথে রেজিস্ট্যান্স আছে R2। তাহলে কি হলো, এই B1 R1 এবং B2 R2 এই দুটো রেজিস্টর দ্বারা কি হবে, অল্প মানের কারেন্ট প্রবাহিত হবে। এবং এখানে একটা জাংশন আছে, দেখো EB1, এই যে একটা জাংশন, দেখো EB1 জাংশনে একটি প্রারম্ভিক রিভার্স বায়াস তৈরি হবে। তাহলে EB1 জাংশনে কি হবে, একটা রিভার্স বায়াস তৈরি হবে কখন, যখন আমি এই সুইচটাকে হঠাৎ করে বন্ধ করে দিব। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। একই সময়ে কি হবে দেখো, আর এর সাথে সংযুক্ত ক্যাপাসিটর, এই যে এখানে RE, এখানে হচ্ছে ভেরিয়েবল রেজিস্টারটা লাগানো আছে, এটার সাথে একটা কানেকশন দেওয়া আছে কিসের, ক্যাপাসিটর C। তাহলে একই সময়ে কি হবে, যখন আমি এখানে সুইচটাকে অফ করে দিব তখন কি হলো, হঠাৎ করে বন্ধ করে দিলে কি হলো, তখন এই ক্যাপাসিটর চার্জ হতে শুরু করবে। এই চার্জ গ্রহণের মানটা সময়ের সাথে ভি পিক অর্থাৎ ভিপি বলা হয় এটাকে, পিক মানে বা সর্বোচ্চ মানে পৌঁছাবে। এখন দেখো, ক্যাপাসিটর ভোল্টেজের মান ইমিটার ফায়ারিং ভোল্টেজ ভিপি এর সমান হলে, ক্যাপাসিটর ভোল্টেজের মানটা যদি ভিপি এর সমান হয় তখন EB1 জাংশনটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। খেয়াল করো, এই EB1 এই জাংশনটা কি হবে, ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। এবং ক্যাপাসিটর সিটা কি করবে, V1 এবং R1 এর সাহায্যে ডিসচার্জ হওয়া শুরু করবে। তাহলে প্রথমে কি হলো, ক্যাপাসিটরটা চার্জ হলো, তারপরে কি হলো, এটা সর্বোচ্চ মানে চার্জ হওয়ার পরে, পিক মানে পৌঁছানোর পরে এটা R1 এবং B1 এই রেজিস্ট্যান্সের মাধ্যমে কি হবে, R1 B1 এই রেজিস্ট্যান্সের মাধ্যমে এটা ডিসচার্জ হওয়া শুরু করবে। আবার যখন ডিসচার্জ হবে, এর মান যখন 0 হবে তখন জাংশনটি আবার কি হবে, রিভার্স বায়াস প্রাপ্ত হবে এবং কন্ডাকশন বন্ধ হয়ে যাবে। এই ঘটনাটা দেখো, বারবার ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জ, এই ঘটনাটার বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকবে এবং এর আউটপুটে আমরা সটুথ আউটপুট ওয়েভ আমরা পাবো। ক্লিয়ার শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এই
সটুথ জেনারেটর, এই প্রশ্নটা পরীক্ষায় তোমাদের আসে যে একটা সটুথ জেনারেটরের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা চিত্রটা প্রথমে আঁকবে এবং সেই চিত্রটার কি কি আমরা ব্যবহার করেছি সেই সম্পর্কে বর্ণনা দেওয়ার চেষ্টা করবে। কোথায় কোথায় কি ব্যবহার করেছি, ভোল্টেজ কোথায় কোথায় রেজিস্ট্যান্স কোথায় ক্যাপাসিট্যান্স কোথায় আমাদের বায়াসিং রেজিস্টার কোথায় সুইচ ব্যবহার করা হয়েছে, এগুলো সম্পর্কে তোমরা হচ্ছে লিখবে এবং এটার যে কার্যপ্রণালীটা এখানে কি ঘটবে সেই কার্যপ্রণালীটা তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবে। তাহলে আশা করি যে সর্বোচ্চ নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। তো আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। তো সটুথ ওয়েভ সম্পর্কে আমাদের আলোচনা এখানেই শেষ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মাল্টি ভাইব্রেটর। মাল্টি ভাইব্রেটরটা কি এবং এর বৈশিষ্ট্যটা কি এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো মাল্টি ভাইব্রেটর এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো মাল্টি ভাইব্রেটর হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট। তো অবশ্যই মাল্টি ভাইব্রেটরে আমরা সাধারণত দুইটা স্টেজ থাকে আর কি, আমাদের এমপ্লিফায়ার স্টেজ থাকে। যাই হোক, যে ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে নন সাইনোসয়েডাল ওয়েভ যেমন স্কয়ার, রেক্ট্যাঙ্গুলার, সটুথ ইত্যাদি ওয়েভ তৈরি করা যায় তাকে বলা হচ্ছে আমাদের মাল্টি ভাইব্রেটর। তাহলে যেখানে যেখানে আমাদের স্কয়ার ওয়েভ দরকার, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ দরকার বা সটুথ ওয়েভ দরকার, সেখানে সেখানে আমরা মাল্টি ভাইব্রেটর ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো মাল্টি ভাইব্রেটরের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো আমরা একটি একটি করে দেখার চেষ্টা করি। দেখো, মাল্টি ভাইব্রেটরের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে মাল্টি ভাইব্রেটর মূলত দুই স্টেজ বিশিষ্ট একটা এমপ্লিফায়ার সার্কিট। তাহলে এই এমপ্লিফায়ারটা, এই মাল্টি ভাইব্রেটরটা দুইটা এমপ্লিফায়ারের সমন্বয়ে গঠিত। দুইটা এমপ্লিফায়ারের স্টেজ থাকবে এর মধ্যে, আর একটি মাল্টি ভাইব্রেটরের আউটপুট পরবর্তী মাল্টি ভাইব্রেটরের ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। তাহলে একটা মাল্টি ভাইব্রেটর এর আউটপুট পরবর্তী মাল্টি ভাইব্রেটরের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। মাল্টি ভাইব্রেটরে আমরা সবসময়ই পজিটিভ ফিডব্যাক ব্যবহার করে থাকি। এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করি, তো মাল্টি ভাইব্রেটরের ক্ষেত্রে আমরা সবসময় পজিটিভ ফিডব্যাক আমরা ব্যবহার করব। মাল্টি ভাইব্রেটরের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক এমপ্লিফায়ার স্টেজ অন্যটিকে এমনভাবে ফিডব্যাক সরবরাহ করবে যেন একটি স্টেজের ট্রানজিস্টর যখন স্যাচুরেশনে থাকবে তখন অন্য স্টেজের ট্রানজিস্টরটা কাট অফে থাকবে। তাহলে এই বৈশিষ্ট্য থেকে তোমরা কি বুঝতে পারতেছ? এই বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এখানে আমরা দুইটা ট্রানজিস্টর ব্যবহার করব বা দুইটা স্টেজ এমপ্লিফায়ার আমরা এখানে ব্যবহার করব, যেটা একটা আরেকটাকে কি করবে, ফিডব্যাক সরবরাহ করবে। ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে এখানে দেখো, দুইটা ট্রানজিস্টর একই সাথে কন্ডাকশনে যাবে না বা একই সাথে দুইটা কাট অফে থাকবে না। যদি প্রথম ট্রানজিস্টরটা কাট অফে থাকে তাহলে দ্বিতীয় ট্রানজিস্টরটা স্যাচুরেশনে থাকবে। আর অথবা কি হবে, প্রথম ট্রানজিস্টর যদি স্যাচুরেশন অবস্থায় থাকে তাহলে দ্বিতীয় ট্রানজিস্টরটা কাট অফ অবস্থায় চলে যাবে। একই সাথে কখনো দুইটা কাট অফ অথবা দুইটা স্যাচুরেশনে যাওয়া সম্ভব নয়। এটা হচ্ছে মাল্টি ভাইব্রেটরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মাল্টি ভাইব্রেটরকে কোথায় কোথায় আমরা ব্যবহার করি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো, মাল্টি ভাইব্রেটরের বেশি ব্যবহার করা হয় ফ্রিকোয়েন্সি ডিভাইডার হিসাবে। যেখানে ফ্রিকোয়েন্সি ডিভাইড করার প্রয়োজন হয় সেখানে ফ্রিকোয়েন্সি ডিভাইডার হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। মাল্টি ভাইব্রেটরের আউটপুট যেহেতু স্কয়ার ওয়েভ, মূলত এখান থেকে আমরা সটুথ ওয়েভকেও আমরা জেনারেট করতে পারি মাল্টি ভাইব্রেটর। তাহলে মাল্টি ভাইব্রেটরকে আমরা সটুথ জেনারেটর হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। মাল্টি ভাইব্রেটর থেকে স্কয়ার ওয়েভ তৈরি করা সম্ভব এবং এটাকে পালস জেনারেটর হিসাবে ব্যবহার করা যায়। যেহেতু পালস জেনারেটরে স্কয়ার ওয়েভ ব্যবহার করা হয় সেহেতু আমরা স্কয়ার ওয়েভ তৈরি করি এবং এটাকে পালস জেনারেটরে আমরা ব্যবহার করতে পারি। আদর্শ মানের ফ্রিকোয়েন্সির উৎস হিসাবে আমরা মাল্টি ভাইব্রেটরকে ব্যবহার করতে পারি। মাল্টি ভাইব্রেটর বেশি ব্যবহার করা হয় ইলেকট্রনিক ক্ষেত্রে, যেমন রাডারে বেশি ব্যবহার করা হয়, টেলিভিশন সার্কিটে ব্যবহার করা হয়। মাল্টি ভাইব্রেটরকে আমরা ব্যবহার করতে পারি। আবার সহজলভ্যতার কারণে কম্পিউটারের মেমোরি এলিমেন্ট হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা বহুলভাবে ব্যবহার করা হয় কিন্তু কম্পিউটারের মেমোরি এলিমেন্ট হিসেবে। তো মাল্টি ভাইব্রেটরকে আমরা আরো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন ধরো যে আলোকসজ্জার ক্ষেত্রেও আমরা মাল্টি ভাইব্রেটরকে ব্যবহার করতে পারি, যে অটোমেটিক সুইচিং এর ক্ষেত্রে আমরা মাল্টি ভাইব্রেটরকে ব্যবহার করতে পারি। তো একটা মাল্টি ভাইব্রেটরের
বেসিক ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো যে একটা মাল্টিভাইব্রেটরের বেসিক ব্লক ডায়াগ্রাম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে চিত্রে দেখো বলা হয়েছে যে মাল্টিভাইব্রেটরে দুইটা স্টেজ অ্যাম্প্লিফায়ার থাকবে, একটা হচ্ছে ফার্স্ট স্টেজ, একটা হচ্ছে সেকেন্ড স্টেজ। দেখো ফার্স্ট স্টেজ, এটা যেহেতু ব্লক ডায়াগ্রাম সেহেতু কানেকশনগুলো এরকমই থাকবে যে ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে গেছে, আবার সেকেন্ড স্টেজ থেকে আবার ফার্স্ট স্টেজে ফিডব্যাক হয়ে আসছে এই ফিডব্যাকের মাধ্যমে, এবং আউটপুট আমরা এখানে পাবো। ক্লিয়ার? দেখো এখানে আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। উপরের চিত্রে একটি মাল্টিভাইব্রেটরের বেসিক ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে ফার্স্ট ও সেকেন্ড স্টেজ হিসাবে দুটি ট্রানজিস্টরের কার্যপ্রণালী দেখানো হয়েছে। প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজ কানেক্টেড আছে, আবার আউটপুট থেকে ফিডব্যাক করানো হয়েছে। মাল্টিভাইব্রেটরের প্রকৃতি অনুযায়ী কখনোই দুটি স্টেজ একসাথে কাজ করবে না, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি। তাহলে মাল্টিভাইব্রেটরের প্রকৃতি অনুযায়ী কখনোই দুটি স্টেজ একসাথে কাজ করবে না। একটি স্টেজ অ্যাক্টিভ থাকলে অন্যটি কাট অফে থাকবে, এবং এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে বারবার। এভাবেই আমরা মাল্টিভাইব্রেটর থেকে স্কয়ার বা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ পেয়ে থাকি, আর এভাবেই একটি মাল্টিভাইব্রেটর কাজ করে থাকে। আশা করি তোমাদের মাল্টিভাইব্রেটর সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে। মাল্টিভাইব্রেটরের যে ব্লক ডায়াগ্রামটা আছে এখানে দেখো, আমি আবারও দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ দুটো কানেকশন করা আছে, এখান থেকে ফিডব্যাক দেওয়া আছে। এটা যেহেতু ব্লক ডায়াগ্রাম সেহেতু এর কানেকশনগুলো এরকমই দেওয়া থাকবে ব্লকের মতো করে। আর এটার মূল যে প্রিন্সিপালটা যেটা আছে সেটা হচ্ছে যে দুইটা স্টেজ কখনো একই সাথে অ্যাক্টিভ থাকবে না। যখন একটা স্টেজ অ্যাক্টিভ থাকবে তখন আরেকটা কাট অফে থাকবে, এবং একটা যখন আবার কাট অফে থাকবে তখন বাকি অন্যটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। এবং এই মাল্টিভাইব্রেটর থেকে আমরা স্কয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ আমরা পেয়ে থাকি। ক্লিয়ার? তো মোটামুটি আমাদের আলোচনা হচ্ছে এই পর্যন্তই মাল্টিভাইব্রেটরের। তো মাল্টিভাইব্রেটরের থেকে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছি, যে অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 14। সবসময়ের মতো আমি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়ে থাকি। সেই 14 নাম্বার অ্যাসাইনমেন্ট হচ্ছে, তো পরীক্ষায় আসতে পারে, মাঝে মাঝে আসে আর কি, থাইরেট্রন সটুথ জেনারেটরের কার্যপ্রণালী চিত্রের সাহায্যে বর্ণনা করো। এটা তোমাদের যে টেক্সট বুক যেটা আছে সেই বইয়ের মধ্যে দেওয়া আছে। তোমরা এই চিত্র অঙ্কন করবে এবং বর্ণনাটা দেওয়ার চেষ্টা করবে, এবং এই অ্যাসাইনমেন্টটা তোমাদের পরবর্তীতে পরীক্ষার আগে অথবা ক্লাস যদি শুরু হয় সেক্ষেত্রে তোমরা এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে। তাহলে তোমাদের জন্য নাম্বার ক্যারি করতে সুবিধা হবে, এবং এখান থেকে হয়তো তোমাদের নাম্বার আসবে। প্রশ্ন উত্তর যদি থাকে তোমাদের, তাহলে আমি প্রশ্ন উত্তরগুলোর অ্যান্সার তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে মেইলে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তাহলে তোমরা দেখো যে এখানে রিভিউ আমরা দেখতে চাচ্ছি, যে রিভিউ এই লাইভ ক্লাস 14 যে রিভিউটা আছে এই রিভিউটা আমরা দেখি। টাইম বেস সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করেছি, টাইম বেস সার্কিট। তারপরে আলোচনা করলাম হচ্ছে টাইম বেস ওয়েভ ফর্ম সম্পর্কে। সটুথ ওয়েভ ফর্ম সম্পর্কে আমরা দেখলাম যে সটুথ ওয়েভটা কিরকম সেটা সম্পর্কে আলোচনা করলাম, এবং সটুথ জেনারেটর কিভাবে ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং এর মাধ্যমে আমরা সটুথ জেনারেটর কাজ করে থাকে, ক্যাপাসিটর কিভাবে চার্জিং এবং ডিসচার্জিং হয় সে সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং মাল্টিভাইব্রেটর সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করলাম যে মাল্টিভাইব্রেটরটা কি, এবং মাল্টিভাইব্রেটর কোথায় ব্যবহার করা হয়, এবং মাল্টিভাইব্রেটরের ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এর পরবর্তীতে আমাদের যে ক্লাস আছে সেটা হবে লাইভ ক্লাস 15। তো লাইভ ক্লাস 15তে যে আলোচ্য বিষয়গুলো আমাদের আছে সে আলোচ্য বিষয়গুলো আমরা দেখি। তো আলোচ্য বিষয়ের মধ্যে আমরা দেখব যে টাইপস অফ মাল্টিভাইব্রেটর, মাল্টিভাইব্রেটরের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের মাল্টিভাইব্রেটর আমাদের আছে। তো যেমন আছে স্টেবল মাল্টিভাইব্রেটর, মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, বিভিন্ন ধরনের মাল্টিভাইব্রেটর আছে। এই মাল্টিভাইব্রেটরের প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে, দেখো স্টেবল মাল্টিভাইব্রেটর সম্পর্কে আমরা আলোচনা করব। স্টেবল মাল্টিভাইব্রেটরটা আমি বলে দিই তোমাদেরকে, যে স্টেবল মাল্টিভাইব্রেটরটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আর মনোস্টেবলে আমাদের পালস প্রয়োগ করতে হয়, একটা পালস প্রয়োগ করতে হবে। আর বাইস্টেবলে দুইটা পালস প্রয়োগ করতে হবে, না হলে ট্রানজিস্টর কন্ডাকশনে যাবে না, একটা কন্ডাকশনে থাকবে অন্য একটা কাট অফে যাবে না। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, এবং সেই সাথে
মাল্টিভাইব্রেটরের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখার চেষ্টা করব। তোমরা তখন এই পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা অপেক্ষা করো, তাহলে মাল্টিভাইব্রেটরের 3টা মাল্টিভাইব্রেটর তোমরা দেখে আসবে। এবং আমাদের এখানে ক্লাস পরবর্তী প্রেজেন্টেশনটা যখন আমি উপস্থাপন করব, তখন তোমাদের সুবিধা হবে বুঝতে। তো এই আজকের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা তোমরা বারবার দেখতে পারো। তো আজকের ক্লাসটা মূলত ম্যাক্সিমামই থিওরি, তো তোমরা এটা বারবার দেখবে এবং এখানে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, এগুলো থেকে তোমরা দেখার চেষ্টা করবে। এবং প্রেজেন্টেশনটি বারবার দেখতে তোমরা ভিজিট করতে পারো www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়ন। এখান থেকে তোমরা ডাউনলোডও করতে পারবে, ডাউনলোড করে দেখতে পারবে। তো নেক্সট ক্লাসে আমরা মাল্টিভাইব্রেটর সম্পর্কে আলোচনা করব। তো সেই মাল্টিভাইব্রেটর নিয়ে তোমরা দেখে আসবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর বরাবরের মতোই আমি ধন্যবাদ জানাইতে চাচ্ছি যে যারা আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানাই যে যারা হচ্ছে ঘরে বসে এই করোনাকালীন সময়ে আমাদের এই ক্লাস করার সুযোগ করে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ ক্লাস 14 এখানেই সমাপ্ত করছি। তোমরা সকলে ভালো থাকো, ইনশাআল্লাহ পরবর্তী লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।